ওয়েলকাম টু আইডুলার। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমেল সম্পর্কে। ঠিক আছে, ইমেলের যাবতীয় বিষয়, ইমেলের সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য। ঠিক আছে, এর পাশাপাশি আরও কিছু টপিক রয়েছে যেগুলো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। ঠিক আছে, অবশ্যই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি দেখো, তবেই বুঝতে পারবে যে ভালো লাগছে তোমাদের না খারাপ। তো চলো, ইমেলের সংজ্ঞা ও পরিচিতি। ঠিক আছে, ইমেলের সংজ্ঞা ও পরিচিতি। ইমেল ইমেল এই শব্দটা শুনে তোমরা কি বুঝতে পারছো? ইমেলের পুরো নাম কি তোমরা সকলে জানো? ই ফর ইলেকট্রনিক, মেল ফর মেল। ঠিক আছে, তো ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল। এই ইলেকট্রনিক মেল হলো ডিজিটাল বার্তা পাঠানোর একটি মাধ্যম যা ইন্টারনেট ব্যবহার করে খুব কিন্তু দ্রুত তার সাথে কিন্তু তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। ঠিক আছে, তো ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল, যেটা কি করে ডিজিটাল বার্তা পাঠানোর ক্ষেত্রে একটি মাধ্যম হিসেবে কাজ করে, যা ইন্টারনেট ব্যবহার করে খুব দ্রুত খুব সহজেই কিন্তু তথ্য আদান প্রদান করা যায়। এটি সাধারণত পাঠ্য বার্তা, ছবি, মানে বিভিন্ন আমরা কোনো কিছু মেসেজ লিখি কিনা, সেই মেসেজ পাঠানো যাবে, বা ছবি যদি অ্যাটাচ করে কেউ পাঠায়, ছবি, ভিডিও, নথিপত্র এবং অন্যান্য বিষয় কিন্তু সেখানে পাঠানো যায়। ঠিক আছে, তো ইমেল দুটি মূল প্রোটোকল ব্যবহার করা হয় সেক্ষেত্রে। একটা হচ্ছে SMTP, যার পুরো নাম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যেখানে শুধু মেল পাঠানোর জন্য ব্যবহার করা হয়। আর একটি হচ্ছে POP3, মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3, ও IMAP, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, মেল গ্রহণ ও সংরক্ষণের জন্য। ইমেলের ইতিহাস ও উদ্ভাবন। ইমেলের উদ্ভাবককে এটি আবিষ্কার করেন? রে টমলিনসন। ঠিক আছে, কত সালে? 1971 সালে। প্রথম ইমেল প্রেরণ করেন কে? রে টমলিনসন। প্রথমবারের মতো দুটি কম্পিউটারের মধ্যে, শুধুমাত্র দুটি কম্পিউটারের মধ্যে কিন্তু ইমেল প্রেরণ করা হয়। ঠিক আছে, তো তোমরা সকলে জানো @, এটাকে সবাই চেনো। তো এই প্রতীকের ব্যবহার করে কিন্তু কি করা হয়? দুটি ইমেল ঠিকানাকে পৃথক করা হয়। ঠিক আছে, ব্যবহারকারীর নাম আর সার্ভারকে পৃথক করা হয় এই @, এই প্রতীকের মাধ্যমে। তারপরে চলো, গণপ্রচলন। 1996 সালে হটমেল প্রথমবারের মতো বিনামূল্যে ইমেল পরিষেবা চালু করে। ঠিক আছে, তারপর সেটা কি হয়? মাইক্রোসফট আউটলুক নামে কিন্তু পরিচিত হয়। এবার দেখব ইমেলের বৈশিষ্ট্য। তো এর আগে পর্যন্ত আমরা কি জানলাম? ইমেল কত সালে হয়েছিল? 1971 সালে। রে টমলিনসন এর উদ্ভাবক। ঠিক আছে, ইমেলের পুরো নাম কি? ইলেকট্রনিক মেল। ঠিক আছে, এবার দেখো ইমেলের বৈশিষ্ট্য। প্রথমে দেখো দ্রুত যোগাযোগ। বিশ্বব্যাপী কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বার্তা পৌঁছে যায়। ঠিক আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বার্তা পৌঁছানো যায়। একাধিক প্রাপক, মানে একসাথে কিন্তু অনেক ব্যক্তিকে কিন্তু ইমেল পাঠানো সম্ভব হয়। ঠিক আছে, তারপরে রয়েছে আরও, দেখো সংযুক্তি পাঠানোর সুবিধা। সংযুক্তি বলতে কি, যে আমরা অ্যাটাচ করে পাঠাই না বিভিন্ন ভিডিও, ছবি, সেগুলো কিন্তু পাঠানোর সুবিধা রয়েছে। ঠিক আছে, PDF তোমরা পাঠাতে পারো, ছবি পাঠাতে পারো, তো সংযুক্তি পাঠানোর কিন্তু সুবিধা রয়েছে। এরপরে দেখো সংরক্ষণ ও পুনর্ব্যবহার। যদি ধরো কাউকে আমরা পুরো পাঠিয়েছি মেল, সেই মেল বা প্রাপ্ত যে মেলগুলো রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী সময়ে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, সময় ব্যবহার করা যায়। তারপর দেখো ফিল্টারিং ও স্প্যাম ব্লকিং। অনাকাঙ্ক্ষিত, মানে কি যেগুলো প্রয়োজন নেই সেই মেলগুলোকে ফিল্টার করার সুবিধা কিন্তু রয়েছে। তারপর দেখো স্বয়ংক্রিয় উত্তর, অটো রিপ্লাই রয়েছে। ব্যস্ত থাকলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে উত্তর পাঠানো ব্যবস্থা করা যায়। ঠিক আছে, তারপর দেখো ক্যাটাগরাইজেশন। প্রয়োজন অনুযায়ী কিন্তু ইনবক্সে ইমেল সাজিয়ে রাখা যায়, যেমন প্রমোশন, সোশ্যাল আপডেটস, এগুলো ইত্যাদি। এবার ডিজিটাল স্বাক্ষর। অফিসিয়াল নথি, মানে অফিসিয়াল যেগুলো কাগজপত্র, এগুলো বা বার্তার যে সত্যতা নিশ্চিত করতে কিন্তু ডিজিটাল স্বাক্ষর যুক্ত করা যায়, মানে ওগুলো ঠিক কি না। ঠিক আছে, যে অফিসিয়াল যে নথিগুলো রয়েছে সেগুলো যাচাই করার জন্য আর কি, সেগুলো ট্রু না ফলস, এগুলোর জন্য কিন্তু ডিজিটাল স্বাক্ষর যুক্ত করা যায় ইমেলের সাথে। ঠিক আছে, তারপর দেখো সিকিউরিটি এনক্রিপশন, মানে আধুনিক যে ইমেল রয়েছে সিস্টেমে সেটা এনক্রিপশন ব্যবহৃত হয় এবং যা তথ্যকে সুরক্ষিত রাখে। ঠিক আছে, তারপর রয়েছে আরেকটি ইমেল শিডিউলিং। নির্দিষ্ট সময়ের জন্য ইমেল শিডিউল
করে পাঠানো যায়। ধরো আমি এখন শিডিউল করে দিলাম যে বিকেল 4টেয় আমি ইমেলটা করেছি, কিন্তু আমি রাত্রি 10টায় পাঠাবো, তো শিডিউল করে দিলাম, তারপরে কিন্তু সেই টাইমে সেটা হয়ে যাবে। ঠিক আছে, তো ইমেল শিডিউলিং কিন্তু ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু আরও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে। তো চলো এরপর তোমাদের কাছে সামনে আর কি উপস্থাপন করবো ইমেলের সুবিধা। ঠিক আছে, ইমেলের সুবিধা দেখো, দ্রুত তথ্য আদান প্রদান সম্ভব। ঠিক আছে, মুহূর্তের মধ্যে কিন্তু পৃথিবীর যে কোনো স্থানে ইমেল পাঠানো যায়, যেটা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, কিন্তু এখানে সুবিধাও সেটা, তাই তো। কম খরচ কিন্তু কম। যে ডাকযোগে চিঠি পাঠানোর জন্য আমাদের সেখানে কি করতে হচ্ছে, খাম কিনতে হচ্ছে, তাই তো, তারপরে সেখানে লিখতে হচ্ছে, তারপর পোস্ট অফিসে যদি আমরা পাঠাতে চাই অনেক সময় কিন্তু আমাদের টাকাও কিন্তু লাগে, তাই তো। তারপর দেখো, বিশ্বব্যাপী সংযোগ, আন্তর্জাতিক সংযোগের অন্যতম সহজ মাধ্যম। পরিবেশ বান্ধব, কাগজের ব্যবহার কমিয়ে কিন্তু কাগজবিহীন অফিসের সুযোগ তৈরি করে। ঠিক আছে, এটা কত সুবিধা না। দেখো, কাগজের কিন্তু ব্যবহার করা হচ্ছে না, কিন্তু আমরা কি চিঠি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা একটা সুবিধা। তারপর দেখো, প্রতারণা প্রতিরোধ, অফিসিয়াল মেল আইডি ব্যবহার করলে নিরাপদ যোগাযোগ কিন্তু সম্ভব। তারপর দেখো, স্বয়ংক্রিয় সংরক্ষণ, হার্ড কপি সংরক্ষণের কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ কি সব তথ্য সার্ভারে কিন্তু সংরক্ষিত থেকে যাচ্ছে, তো সেটিও একটা সুবিধা। তারপর দেখো, সার্চ অপশন, পুরনো কোনো মেলকে যদি আমরা খুঁজতে চাই সেখানে কিন্তু খুঁজে পাওয়া যায়, এ সার্চ অপশন রয়েছে। গোষ্ঠীগত যোগাযোগ, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু গ্রুপ মেলিংয়ের সুবিধাও কিন্তু রয়েছে, এটা একটা সুবিধা। তারপর দেখো, আর্কাইভ সুবিধা, গুরুত্বপূর্ণ যে ইমেলগুলো রয়েছে সেটা আর্কাইভ করে কিন্তু ভবিষ্যতে ব্যবহার করা যায়। তারপর দেখো, কাস্টমাইজ মেল, নিজের প্রয়োজন অনুযায়ী কিন্তু ফরম্যাটিং, ফন্ট, ছবি ইত্যাদি কিন্তু যুক্ত করা যায়। রিমোট অ্যাক্সেস, যে কোনো জায়গা থেকে ইমেল ব্যবহারের সুবিধা আছে। তারপরে দেখো, অনলাইন কনফারেন্স, গুগল মিট বা জুমের মতো পরিষেবার মাধ্যমে কিন্তু ইমেলের মাধ্যমে মিটিং নির্ধারণ কিন্তু করা যায়, এগুলো কিন্তু সব ইমেলের সুবিধার মধ্যে পড়ে। তারপর দেখো, ব্যাকআপ সুবিধা, হার্ড ড্রাইভ বা ক্লাউড স্টোরেজের মাধ্যমে কিন্তু ইমেলের ব্যাকআপ করা রয়েছে, যে আমরা পরবর্তীতে যদি ব্যাকআপ চাই সেই সুবিধা কিন্তু ইমেলের মধ্যে রয়েছে। তারপর দেখো, বিজ্ঞাপন ও মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কিন্তু ইমেল ক্যাম্পেইনের মতো অন্যতম একটা কার্যকর মাধ্যম হিসেবে কিন্তু কাজ করে, এটিও একটি অন্যতম তার সুবিধা। তারপর দেখো, ফাইল শেয়ারিং, বড় আকারে যে ডকুমেন্ট গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভের মাধ্যমে কিন্তু শেয়ার করা যায়। ঠিক আছে, তাহলে এগুলো আমরা সুবিধা জানলাম। তো অবশ্যই তোমরা পয়েন্টগুলো ভালো করে পড়ে নেবে একটু করে। ঠিক আছে, তোমাদের নিজের মতো করে নিজের ভাষা প্রয়োগ করবে, পয়েন্টগুলো দেখে নিজেদের মধ্যে কিন্তু এখানে জাস্ট সামান্য করে উল্লেখ করা রয়েছে, তোমরা কিন্তু এটাকে বিস্তারিতভাবে একটু বড় করে, ঠিক আছে, নিজেদের মতো ভাষা প্রয়োগ করে কিন্তু লিখতে পারো। ঠিক আছে, দেখো, সব জিনিসেরই যেমন সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধা বা মানে নেগেটিভ দিকও রয়েছে, তেমনই ইমেলেরও কিছু অসুবিধা রয়েছে সুবিধা থাকার পাশাপাশি। যেমন অসুবিধাগুলো কেমন, স্প্যাম ইমেল, অপ্রয়োজনীয় ও প্রতারণামূলক মেল পেতে হয় অনেক সময়। ঠিক আছে, যেটা প্রয়োজন নেই কিন্তু মেল চলে আসছে, তো এটা স্প্যাম ইমেলে এটা একটা সমস্যা বা অসুবিধা। একটা ফিশিং মানে অ্যাটাক হয় আর কি, যে প্রতারণামূলক লিঙ্কে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখো, ভুল ইমেল আইডিতে পাঠানো ঝুঁকি থাকে, যেমন ধরো একবার যদি আমরা ধরো কোনো কারো ইমেল আইডি আমি লিখছি, তো সেখানে কিছু যদি মিস্টেক হয়ে যায় অন্য জায়গায় কিন্তু আমাদের ইমেল চলে যেতে পারে, তো ভুল ইমেল আইডিতে কিন্তু পাঠানো একটা ঝুঁকি থেকে যায়। অপর একটি অসুবিধা কি, ইন্টারনেট সংযোগের প্রয়োজন, ইমেল ব্যবহার করার সময় কিন্তু ইন্টারনেট প্রয়োজন, তো সেখানে কিন্তু একটা অসুবিধা, যদি ইন্টারনেট শেষ হয়ে যায় তাহলে কিন্তু হবে না, তো এটা একটা অসুবিধা। তবে দেখো, সাইবার হ্যাকিং, পাসওয়ার্ড যদি দুর্বল হলে অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। ধরো পাসওয়ার্ড এমন দিলে নর্মাল যে কেউ সেটাকে ক্র্যাক করতে পারলো, ঠিক আছে, তাহলে কিন্তু মানে হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, যদি করলো হ্যাক মানে ক্র্যাক, তা তোমার হয়ে গেল হ্যাক। যাই হোক, একটা জাস্ট জোকিং। দেখো, তথ্যের গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে, যেমন কিছু পরিষেবায় ব্যবহারকারীর ডাটা সংরক্ষণ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। বার্তা দেরিতে পৌঁছাতে পারে, যেমন ধরো সার্ভার সমস্যার কারণে কিন্তু বার্তা দেরিতে পৌঁছাতে পারে, এটা একটা অসুবিধা। ঠিক আছে, তাও আরও অনেক অসুবিধা রয়েছে, যেমন দেখো, টেকনিক্যাল সমস্যা, সার্ভার ডাউন যদি থাকে তাহলে ইমেল পাঠানো বা গ্রহণ করা সম্ভব হয় না, এটা একটা অসুবিধা। ঠিক আছে, অতিরিক্ত ইমেল ম্যানেজ করা কঠিন, প্রতিদিন শত শত ইমেল পাওয়া গেলে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাওয়া খুব কষ্টকর, এটা একটা অসুবিধা। ঠিক আছে, তারপর দেখো, সতর্ক না হলে ভুল তথ্য ছড়াতে পারে, এটা একটা অসুবিধা। ঠিক আছে, ইমেলের মাধ্যমে যদি আমরা আমরা নিজেরা সতর্ক না থাকি তাহলে ভুয়ো বা মানে যেগুলো ইনফরমেশন সবসময় ছড়াতে থাকে সেগুলো
হতে পারে, এটা একটা অসুবিধা। তারপর দেখো অ্যাডভার্টাইজমেন্ট ইমেল, মানে অনেকে অবাঞ্ছিত যে বিজ্ঞাপন কিন্তু মেলে পাঠায়, যারা বিরক্তিকর, তাই কি না? তো সেটা একটা অসুবিধা, যে আমাদের প্রয়োজন নেই কিন্তু আমাদের ইমেলে কিন্তু সেগুলো পাঠানো হচ্ছে, তো এগুলো একটা অসুবিধা একটা। ঠিক আছে, তো বেশ কিছু কিন্তু অসুবিধা রয়েছে। তারপর দেখো আরও কিছু অসুবিধা রয়েছে, শর্ট মেসেজিং এর তুলনায় ধীর গতি। কেন? বা কিছু ক্ষেত্রে ফোন কল বা ইনস্ট্যান্ট যে মেসেজিং দ্রুততর কিন্তু হয়ে যায়। তারপর একটা দেখো অসুবিধা, বড় সংযুক্তি, মানে কোনো কিছু একটা বড় কিছু আমরা যদি অ্যাটাচমেন্ট করতে চাই, তো কিছু সার্ভার নির্দিষ্ট সাইজের বেশি ফাইল আমরা কিন্তু পাঠাতে পারি না বা পাঠাতে দেয় না কিন্তু। ঠিক আছে, সেটা একটা সমস্যা। মানে ধরো কিছু বড় আকারের একটা পিডিএফ বা কোনো কিছু, ঠিক আছে, যেটা অনেক এমবি আছে, তো সেখানে কিন্তু সার্ভারে মানে দেখায় যে এত সাইজে কিন্তু পাঠানো যাবে না, তো সেটা একটা সমস্যা। তারপরে ইমেল ডিলিট করে পুনরুদ্ধার কঠিন, যদি আমরা ডিলিট করে ফেলি তাহলে কিন্তু পুনরুদ্ধার করা কঠিন, যে একবারে ডিলিট করে দিই, ঠিক আছে, রিসাইকেল বিন থেকেও সব ডিলিট, তাহলে কিন্তু মুশকিল। ঠিক আছে, হ্যাঁ। তারপর দেখো অনেক মেলই কিন্তু চেক করতে অভ্যস্ত না অনেকেই, যেমন ধরো ইমেল কে চেক করে, তোমরা কি সকলে চেক করো যে ইমেল, তোমাদের ইমেলে কী মেসেজ আসছে? অনেকে কিন্তু চেক করে না। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা সমস্যা। তো অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যাই হোক, কিছু অসুবিধা ছিল, কিছু সুবিধা, এই নিয়ে আলোচনা হলো। এর পরবর্তী বিষয় হচ্ছে দেখো ইউজার আইডি। ইউজার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখো প্রত্যেকটা যে অ্যাপগুলো রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে বিভিন্ন, ঠিক আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন লগ ইন করলে প্রথমে কিন্তু আমাদের ইউজার আইডি লাগে, তাই না? বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে ইউজার আইডি লাগে। তারপর বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা যখন লগ ইন করি তখন কিন্তু ইউজার আইডি একটা চাই, যে কোনো ইমেল হতে পারে বা যে কোনো আমাদের, যখন তোমরা তো সকলে জানো তো তোমাদের মোবাইলে অনেক কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, তো সেখানে প্রত্যেকটারই যখন আমরা লগ ইন করতে হয় ইউজার আইডি কিন্তু আমাদের ক্রিয়েট করতে হয়। তো ইউজার আইডি মানে কি? ব্যবহারকারীদের শনাক্তকরণ নম্বর। ঠিক আছে, তো এই বিষয়ে একটু আলোচনা করব। দেখো এই বিষয়ে এবং তুমি একটু দেখে নিতে পারো বিষয়টা কি। এখানে কিছু সুবিধা আর অসুবিধা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, ইউজার আইডি কিছু সুবিধা কিছু অসুবিধা। সেই সুবিধাগুলো কি কি? নিরাপত্তা, প্রতিটি ব্যবহারকারীকে কিন্তু স্বতন্ত্রভাবে চিহ্নিত করে। ঠিক আছে, ইউজার আইডির দ্বারা কিন্তু চেনা যায় বা বোঝা যায় যে কে ব্যবহার করছে, কারণ কি সকলের কিন্তু ইউজার আইডি কিন্তু একই রকম হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটি নিরাপত্তা রয়েছে। দেখো সহজ ব্যবস্থাপনা, লগ ইন সিস্টেমে সহজে ব্যবহৃত হয়, এটা একটা সুবিধা। বহুবিধ ব্যবহার, ইমেল, ব্যাংকিংয়ের ক্ষেত্রে, সরকারি সেবার ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয়। একাধিক অ্যাকাউন্ট পরিচালনা, বিভিন্ন সাইটে বিভিন্ন ইউজার আইডি কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে, তারপর দেখো পাসওয়ার্ডের সাথে সংযুক্ত থাকে। নিরাপত্তা কিন্তু জোরদার কেন হয়? কারণ কি, যে পাসওয়ার্ড থাকে, তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার সময় কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড লাগে, বা যে কোনো ফর্ম ফিল আপ যখন তোমরা করো তখন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হয়, তাই কি না? তো অবশ্যই পাসওয়ার্ডের সঙ্গে কিন্তু মাস্ট পাসওয়ার্ড লাগবেই। ঠিক আছে, এবার দেখো এর কিছু সুবিধা যেমন রয়েছে ঠিক তেমন ইউজার আইডির কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলো কি কি? ভুলে গেলে অ্যাকাউন্ট ব্যবহারের সমস্যা হতে পারে। অনেক সাইটের জন্য আলাদা ইউজার আইডি মনে রাখা খুব কঠিন, তাই না? এক একটা সাইটে এক এক রকম, তো সব কিছু তো মনে রাখা এত সহজ নয়। তারপরে হ্যাকিংয়ের ঝুঁকি একটা থাকে। তারপরে যদি ইউজার আইডি অনুমানযোগ্য হয়, ধরো তুমি কি ইউজার আইডি দিয়েছো আমি যদি অনুমান করতে পারি, ধরো আমি তোমাকে চিনি জানি এবং তুমি এই নাম দিয়েই সবসময় এগুলো করো, ইউজার আইডি ওপেন করো বা কিছু করো, তখন আমি সেটাকে অনুমান করে কিন্তু সেটা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু নিরাপত্তার একটা ঝুঁকি থাকে। ঠিক আছে, তারপরে দেখো অনেক ওয়েবসাইট ইউজার আইডি পরিবর্তন করার সুযোগ দেয় না, এটা একটা অসুবিধা। ঠিক আছে, এরপর আমরা পাসওয়ার্ড, যেমন ইউজার আইডি পড়লাম, এবার পাসওয়ার্ড মানে গোপন সংকেত। ঠিক আছে, এর কিছু সুবিধা অসুবিধা দেখব। দেখো পাসওয়ার্ডের সুবিধা কি? নিরাপত্তা নিশ্চিত করে, গোপন তথ্য সংরক্ষণ করা যায়, 2 স্তরের যাচাই সংযোগ করা যায়, ব্যক্তিগত অফিসিয়াল কাজে কিন্তু ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়ে থাকে, এটা একটা সুবিধা। এবার অসুবিধা, আর একটা সুবিধা, যত খুশি ততবার কিন্তু পরিবর্তন করতে পারি, তাই না? ইচ্ছে মতো কিন্তু আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি। যদি আমাদের অনেক সময় এখন ধরো তোমরা যে ফোন নাম্বার দিয়ে করেছো ইউজার আইডি আর পাসওয়ার্ড, এবং সেখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে কিন্তু সেই ফোন নাম্বারে আমাদের কি আসে? মেসেজ আসে, ওটিপি আসে, মানে 1 টাইম পাসওয়ার্ড। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তনের সুযোগ পেয়ে থাকি। ঠিক আছে, এবার দেখো পাসওয়ার্ডের কিছু অসুবিধা রয়েছে।
অসুবিধাগুলো কি, দুর্বল পাসওয়ার্ড সহজে অনুমান করা যায়। যেমন ধরো অনেকে রেখে দিল কে 123 বা হালকা কিছু যে নাম দিয়ে 123 বা সহজ কিছু, তো সেখানে কি আমরা সহজে কিন্তু অনুমান করতে পারবো, সেটা একটা অসুবিধা, যে কেউ লগ ইন করতে পারবে। তারপরে ভুলে গেলে পুনরুদ্ধার জটিল হতে পারে। যদি আমরা ভুলে যাই, সেখানে যদি ফোন নাম্বার ইউজ করছি সেটা যদি যেটাতে খুলেছিলাম সেটা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের খুব খারাপ একটা ব্যাপার হয়ে যায়, তাই না? যে পাসওয়ার্ডটা কিন্তু হয় না, নতুন করে আমাদের অন্য কিছু ক্রিয়েট করতে, তখন ইউজার আইডি চেঞ্জ করতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো এটা একটা অসুবিধা। ফিশিং আক্রমণের ঝুঁকি থাকে। তারপর বারবার পরিবর্তন করলে কিন্তু মনে করা খুবই কঠিন হয়ে পড়ে। পাসওয়ার্ড অনেকে কী করে, ধরো মোবাইলে যদি কেউ স্ক্রিনে যে পাসওয়ার্ড থাকে, ঠিক আছে, ফোনে পাসওয়ার্ড, তো সেটাও কিন্তু অনেকেই কী করে অনেক কঠিন দিয়ে রাখে। তো অনেকেই আবার বারবার এক সপ্তাহে বা 10 দিন, 20 দিন, 30 দিনে কিন্তু অনেকে চেঞ্জ করতে থাকে। তো অনেক সময় বারবার পরিবর্তন করতে গিয়ে অনেক সময় নিজে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে যায় যে পাসওয়ার্ড কী দিয়েছিলাম। তো সেটা শুধু আমি মোবাইলের ক্ষেত্রে বললাম, কিন্তু যেরকম ইউজার আইডি অনেক অ্যাপ্লিকেশনের সময় বিভিন্ন ফর্ম ফিল আপে কিন্তু প্রয়োজন। তো আমি বলবো, তোমরা যদি বারবার কেউ পরিবর্তন করো, তো পরিবর্তন যখন করবে তখন কিন্তু কোনো একটা ডায়েরিতে বা কোনো কোথাও খাতাতে কিন্তু লিখে রাখতে পারো যে এটার পাসওয়ার্ড এটা, ঠিক আছে, আমি এটা লগ ইন করেছি, এটা ইউজার আইডি, এটা পাসওয়ার্ড, এভাবে কিন্তু লিখে রাখতে পারো যদি ভুলে যাও। তো যাই হোক, বারবার পরিবর্তন করলে কিন্তু মনে রাখা কঠিন হয়ে যায়, ঠিক আছে। তারপর কিছু ওয়েবসাইট কিন্তু জটিল পাসওয়ার্ড বাধ্যতামূলক করে, বলে কি না যে এটা কমপ্লেক্স একটা পাসওয়ার্ড চাই, বড় হাতের একটা লেটার দিতে হবে, ছোট হাতের একটা নাম্বার লাগবে, ঠিক আছে, যে কোনো একটা সিম্বল লাগবে, সব কিছু অ্যাটাচ করে একটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড চায়। অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন বলতে অনেক ওয়েবসাইটে, তো সেটা মনে রাখা কিন্তু কঠিন হয়ে পড়ে। তো অবশ্যই সেই কঠিনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি তোমাদের অ্যাডভাইস দিতে পারি যে তোমরা কিন্তু লিখে রাখতে পারো। তো যাই হোক, পরবর্তী বিষয়ে আলোচনা করবো এখন। চলো একটু তবে দেখে নিব ডোমেন নেম, ঠিক আছে। ডোমেন নেম কি, তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আমি সুবিধাগুলো বলে দিচ্ছি। ওয়েবসাইট সহজে চেনা যায়, ব্র্যান্ডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, আইপি ঠিকানার চেয়ে সহজে মনে করা যায়, ব্যক্তিগত ব্যবসায়িক ওয়েবসাইট তৈরির জন্য কিন্তু এটা অপরিহার্য, ডিজিটাল উপস্থিতি কিন্তু বৃদ্ধি করা যায়। ডোমেন নেমের অসুবিধা, জনপ্রিয় ডোমেন পাওয়ার জন্য খরচ বেশি, নবায়ন না করলে কিন্তু ডোমেন হারানোর ঝুঁকি থাকে, হ্যাকিংয়ের ঝুঁকি রয়েছে, একই নামের ডোমেন অন্য কেউ নিতে পারে, SEO র্যাঙ্কিংয়ে ভালো ফল পেতে সময় লাগে। আর একটি বিষয়, মেইলার, ঠিক আছে, মেল সফটওয়্যার বা মেল ক্লায়েন্ট, যেমন সুবিধা মেইলার কি, যে মেল করে, তাই কি না? তো সুবিধা কি, ইমেল প্রেরণ ও গ্রহণ সহজ হয়, ঠিক আছে। তারপর দেখো, একাধিক অ্যাকাউন্ট ম্যানেজ করা যায়, অফলাইনে সংরক্ষণের সুবিধা রয়েছে, ফিল্টার ও ফোল্ডার সুবিধা থাকে, স্বয়ংক্রিয় উত্তর পাঠানো যায়। কিছু অসুবিধা রয়েছে, 5টি অসুবিধা এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। দেখো, সার্ভার ডাউন হলে পাঠানো যায় না, কিছু মেল স্প্যামে চলে যেতে পারে, স্প্যাম মেল ফিল্টার করা কঠিন, নতুন ব্যবহারকারীদের জন্য জটিল হতে পারে, অনেক সফটওয়্যার পেইড, ঠিক আছে, তোমার হচ্ছে সাবস্ক্রিপশন কিন্তু চায়, ঠিক আছে। যাই হোক, একটা ডিস্টার্বিং একটা চলে এলো নোটিফিকেশন, যাই হোক, চলো এবার দেখো নতুন একটা বিষয় আবার, জি সুইট, গুগল যে ওয়ার্ক পেজ রয়েছে, ঠিক আছে, সেগুলো অনেক কিছু কিন্তু ব্যাপার রয়েছে, যেমন তোমাদের এখানে দেখতে পাচ্ছ গুগল মিট, এরকম সংক্রান্ত আরও বিষয় রয়েছে, গুগল মিট রয়েছে, তারপর রয়েছে তোমার দেখাচ্ছে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের পর গুগল ডক্স, ঠিক আছে, গুগল ডক্সের পর গুগল শিটস সম্পর্কে আলোচনা করা হবে। তারপর দেখো আলোচনা করা হবে কি আরেকটি বিষয় রয়েছে তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে গুগল স্লাইডস, ঠিক আছে, গুগল স্লাইডস। এই পর্যন্ত কিন্তু তোমাদের আলোচনা করা হবে আজকে। তো তোমরা চলো দেখে নাও। জি সুইটের মধ্যে রয়েছে দেখো গুগল মিটের কিছু সুবিধা রয়েছে। গুগল মিটে তোমরা অনেকেই ক্লাস করো, তাই কি না, ক্লাস করো, বা তোমরা অনেক কয়েকজন মিলে যদি কোনো একটা বিষয় আলোচনা ডিসকাশন করতে চাও, সেখানেও কিন্তু গুগল মিটের দ্বারা করতে পারো। তো যাই হোক, একটা ভিডিও কনফারেন্সের সুবিধা রয়েছে, স্ক্রিন শেয়ার করা যায়, একাধিক ব্যবহারকারী সংযুক্ত হতে পারে একসাথে, রেকর্ডিং করা যায় করার একটা সুবিধা রয়েছে, ব্রেকআউট রুম বা পোলস ব্যবহারে কিন্তু সুবিধা রয়েছে। গুগল মিটে কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলি হলো, ইন্টারনেট ছাড়া কিন্তু ব্যবহার করা যায় না, বিনামূল্যে সীমিত সময়ের মিটিং করা যায়, স্ক্রিন শেয়ার করলে ব্যান্ডউইথ বেশি লাগে, রেকর্ডিং ফিচার শুধুমাত্র যে
পেইড ইউজারদের জন্য কিন্তু রেকর্ডিং, ঠিক আছে, নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে, এগুলো অসুবিধা। এরপর চলো গুগল ড্রাইভের কিছু সুবিধা রয়েছে, অনেকেই তোমরা গুগল ড্রাইভ ইউজ করো। সুবিধা কি? ক্লাউড স্টোরেজের সুবিধা রয়েছে, সহজে শেয়ার করা যায়, ব্যাকআপের সুবিধা রয়েছে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, বিনামূল্যে কিন্তু আমরা 15 GB স্টোরেজ পাই, তাই কি না? আমরা কিন্তু গুগল ড্রাইভ কিন্তু মানে তোমরা সকলে কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু গুগল ড্রাইভের জন্য 15 GB করে কিন্তু স্টোরেজ পাও। এটা কার উপর নির্ভর করে? ইমেল অ্যাড্রেসের উপর, তাই কি না? তোমার মোবাইলে যে কটা ইমেল অ্যাড্রেস থাকবে, হ্যাঁ, সে তুমি তত জিবি কিন্তু মানে 15 করে পাবে আর কি, প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসের ওপর যে গুগল ড্রাইভ থাকবে আর কি, ঠিক আছে? তো ইমেলের ওপর কিন্তু এটা নির্ভর করে। যাই হোক, এটা সুবিধা। এবার গুগল ড্রাইভের কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো কি কি গুগল ড্রাইভের? চলো অসুবিধাগুলো দেখে নিই, ঠিক আছে? অসুবিধাগুলো হলো গুগল ড্রাইভের যে সমস্ত অসুবিধা রয়েছে সেগুলো হচ্ছে, জায়গা শেষ হলে পেইড সাবস্ক্রিপশান যে থাকে সেটা কিন্তু নিতে হয়, ঠিক আছে? ধরো 15 GB আছে, তারপরে কিন্তু তোমার আরও কিছু স্টোরেজ তুমি নিতে চাও আর কি, তাহলে কিন্তু সেখানে সাবস্ক্রিপশন লাগবে, ঠিক আছে? তারপরে ইন্টারনেট ছাড়া কিন্তু অ্যাক্সেস করা যায় না, কঠিন বড় ফাইল আপলোড সময় নেয়, সময় সাপেক্ষ ব্যাপার, নিরাপত্তা কিন্তু হুমকির মধ্যে পড়তে পারে, ঠিক আছে? হুমকি বলতে তেমনটা না যে তোমরা এই শব্দটা ইউজ নাও করতে পারো, যে নিরাপত্তা একটা ঝুঁকি থেকে যায়, ঝুঁকি শব্দটা কিন্তু এখানে ইউজ করতে পারো, ঝুঁকি, ঠিক আছে? নিরাপত্তা একটা ঝুঁকি রয়ে যায়, হ্যাঁ। তো শেয়ার লিঙ্কে ভুলভাল দিলে কিন্তু সেটা তথ্য ফাঁস হওয়ার একটা আশঙ্কা থাকে, তো এগুলো গুগল ড্রাইভে কিন্তু অসুবিধা। এরপর চলো গুগল ডক্স, ঠিক আছে? গুগল ডক্সে কিছু সুবিধা দেখিনি। সুবিধা কি গুগল ডক্সে? অনলাইনে লেখালেখি করা যায়, হ্যাঁ, স্বয়ংক্রিয় সংরক্ষণ করা যায়, একাধিক ব্যবহারকারী একসঙ্গে সম্পাদন করতে পারে, বিনামূল্যে ব্যবহার করা যায়, রিভিশন হিস্ট্রি থাকে। এবার কিছু অসুবিধা রয়েছে গুগল ডক্সে, দেখো ইন্টারনেট ছাড়া কিন্তু ব্যবহার সীমিত, মাইক্রোসফট ওয়ার্ডের তুলনায় কিছু ফিচার কম রয়েছে, জটিল ডকুমেন্ট তৈরি করা কঠিন, বড় ফাইল হলে লোডিং ধীরে হয় আর কি, ধীরে ধীরে হয়, নির্দিষ্ট ফরম্যাটিং কিন্তু সীমাবদ্ধ, ঠিক আছে? এরপরে চলো গুগল শিট সম্পর্কে একটু দেখে নিই। এর উদ্ভাবক হচ্ছে গুগল শিটের উদ্ভাবক, ঠিক আছে? এবার গুগলের উদ্ভাবক কে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? গুগল কে আবিষ্কার করেছে বা কে সেটাকে উদ্ভাবন ঘটিয়েছে। 2006 সাল থেকে কিন্তু গুগল শিট হয়েছে, চলছে আর কি। 9 মার্চ প্রথম রিলিজ হয়েছিল, উদ্ভাবিত হয়েছিল সেই সালে, রিলিজ হয়েছিল 2012 সালে, ঠিক আছে? গুগল ড্রাইভের অংশ হিসেবে কিন্তু হয়েছে। এর মূল লক্ষ্য কি? অনলাইন ভিত্তিক কিন্তু স্প্রেডশিট ব্যবস্থাপনা, ঠিক আছে? এর বৈশিষ্ট্য রয়েছে, কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি। বলো তো কার বৈশিষ্ট্য? বলো গুগল শিটের বৈশিষ্ট্য, তাই না? চলো গুগল শিটের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। ক্লাউড ভিত্তিক, স্প্রেডশিট, ইন্টারনেট থাকলে কিন্তু যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায়। তবে সহযোগিতামূলক কাজের সুবিধা রয়েছে, একাধিক ব্যবহারকারী একসঙ্গে সম্পাদন করতে পারে, স্বয়ংক্রিয় সংরক্ষণ, পরিবর্তন করা মাত্রই কিন্তু সংরক্ষিত হয়, ঠিক আছে? এপিআই ইন্টিগ্রেশন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু সংযুক্ত করা যায়। শক্তিশালী ফর্মুলা ফাংশন, এক্সেল এর মতো বিভিন্ন গাণিতিক ও লজিক্যাল ফাংশন কিন্তু সাপোর্ট করে। আমি কিন্তু আমার ইচ্ছে ছিল যে তোমাদের প্র্যাকটিক্যালি ধরো এক একটা বিষয় যখন এখন বলছি, তো সেই পাশাপাশি আমি মোবাইলে সেগুলো দেখানোর চেষ্টা করতাম আর কি, ঠিক আছে? যে গুগল শিটটা তোমাদের দেখিয়ে দিতাম ড্রাইভ কেমন করে কাজ করে। তোমরা অবশ্যই জানো, হয়তো যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে যে আমি গুগল শিট ব্যবহার করতে চাই কিন্তু আমার অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভিডিও করে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তারপর চলো ডেটা ভিজুয়ালাইজেশন, চার্ট গ্রাফ তৈরি করা যায়। তারপর অনলাইন অফলাইন ব্যবহার করা যায়, নির্দিষ্ট ব্রাউজার অফলাইন মোড কিন্তু চালু করা যায়। অনুমতি ব্যবস্থাপনা নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সম্পাদন করা যায়, ঠিক আছে? দেখার যে আমি গুগল শিট তৈরি করেছি, তো আমি জাস্ট ভিউ দিয়ে রাখলাম যে তোমরা শুধু সকলে দেখতে পাবে, ঠিক আছে? যেমন ধরো এখন তোমাদের যে টিচিং ডায়েরি রয়েছে, যেখানে আমি কি ক্লাস করাই রেগুলার কলেজে, তো সেই সংক্রান্ত আমি ডেট দিই, টাইম দিই, ঠিক আছে? কয়টা ক্লাস নিয়েছি, কি টপিক আলোচনা করা হয়েছে, সেগুলো কিন্তু আপলোড করা যায়। তো অবশ্যই আমি যদি দিয়ে রাখি যে তোমরা এডিট করতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে, তার সাথে সাথে এডিট করতে পারবে। এবং দেখা গেল কি যে আমি এডিট অপশানটা দিলাম না, ঠিক আছে? শুধু ভিউ, আদার্স আমি শুধু ওনার দেখলাম, ঠিক আছে? ওনার এডিট সব কিছু করতে পারবে, কিন্তু জাস্ট যারা নর্মাল দেখবে তারা শুধু ভিউ করতে পারবে, যে জাস্ট দেখতে পারবে, অন্য কিছু কিন্তু এডিট কিছু করতে পারবে না,
না, যাই হোক। চলো, অটোফিল ও কন্ডিশনাল ফরম্যাটিং ডাটা বিশ্লেষণের জন্য কিন্তু প্রয়োজনীয় টুল। তারপর দেখো এক্সেল ফাইল ইম্পোর্ট আর এক্সপোর্ট, এক্সেলে যে ফাইল সেটা এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু করা যায়। তারপর দেখো গুগল অ্যাপস স্ক্রিপ্ট সমর্থন করে, ঠিক আছে, মোবাইল ও ডেস্কটপ সমর্থন করে। সমর্থন বলতে কি, যে মোবাইল থেকেও হয় কিন্তু ডেস্কটপ থেকেও কিন্তু হয়, যাই হোক, ঠিক আছে, ব্যবহার করা যায়, তো এই জন্যই বলেছে সমর্থন করে। এবার দেখো সুবিধা, গুগল শিটের সুবিধা কি, অনলাইনে বিনামূল্যে ব্যবহার করা যায়, সহযোগিতামূলক কাজের জন্য উপযুক্ত। এছাড়া রয়েছে এক্সেল ফাইল সহজে ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়, মোবাইল ট্যাবলেট ডেস্কটপ থেকে কিন্তু সহজে ব্যবহার করা যায়, স্বয়ংক্রিয়ভাবে ডাটা সংরক্ষণ করা যায়। এপিআই ইন্টিগ্রেশন স্ক্রিপ্ট যে ব্যবহার সেটা সুবিধা রয়েছে, চার্ট গ্রাফের মাধ্যমে ডাটা বিশ্লেষণ করা যায়, অনুমিত নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার জন্য নিরাপত্তা শেয়ারিং করা যায়। কেন কি, আমি জাস্ট কন্ট্রোল করতে পারি, কারণ শুধুমাত্র তোমরা ভিউ করতে পারো কিন্তু তোমরা কোনো চেঞ্জ করতে পারো না, সেটা কিন্তু রয়েছে বিষয়টা, তাই না? তারপর দেখো গুগল ফর্মসের সঙ্গে সংযুক্ত করে ডাটা সংগ্রহ করা যায়, গুগল ফর্মসের সঙ্গে সংযুক্ত করে ডাটা সংগ্রহ করা যায়, অফলাইন মোড চালু করা যায়, ঠিক আছে। তারপর দেখো একই ডকুমেন্টে রিয়েল টাইম মন্তব্য আলোচনা করা যায়, ঠিক আছে, যে টাইমে করছে সেই টাইমে কিন্তু সম্ভব। এটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সংস্করণ আর সংরক্ষণ করে, ফলে আগে সংরক্ষণে ফিরে যাওয়া যায়। ধরো আমি কিছু একটা করে রেখেছি, এটা তোমাদের পড়ানো হয়েছে বা কোনো কিছু বিষয় লিখে রেখেছি, তো সেটাকে আমি কিন্তু পরবর্তীতে মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি, সেই সুবিধাটা কিন্তু রয়েছে। এবার আমি আগেও বলেছি, যার সুবিধা রয়েছে তার কিছু অসুবিধাও থাকে, তাই না? তো অসুবিধাগুলো কি কি, মাইক্রোসফট এক্সেলের তুলনায় কিছু উন্নত ফিচার কম রয়েছে সেখানে, বড় ডেটা সেট প্রসেসিং তুলনামূলক ধীর গতিসম্পন্ন, ইন্টারনেট ছাড়া কিন্তু সম্পূর্ণরূপে সব কাজই কিন্তু করা যায় না, জটিল যে ফর্মুলাগুলো রয়েছে সেটা কার্যক্ষমতা তুলনামূলকভাবে কম, কিছু ক্ষেত্রে এক্সেল ফাইলের ফরম্যাটিং পরিবর্তন হতে পারে, কিন্তু ডাটা বিশ্লেষণের জন্য এক্সেলের মতো উন্নত ফিচার কিন্তু গুগল শিটে নেই, এগুলো কিন্তু অসুবিধা, ঠিক আছে। তারপর দেখো একই ফাইলে একসঙ্গে অনেক ব্যবহারকারী থাকলে পারফরমেন্স কিন্তু কমে যেতে পারে, স্ক্রিপ্ট ব্যবহার কিছুটা সীমাবদ্ধ রয়েছে, ডাটা সিকিউরিটি ঝুঁকি রয়েছে যদি অনুমতি ঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায়, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো আরও রয়েছে বেশ কিছু অসুবিধা, যেমন দেখো বড় ডাটা সেটের ক্ষেত্রে চার্ট ও গ্রাফ ধীর গতিতে লোড হয়, অন্য ক্লাউড স্টোরেজের তুলনায় কম স্টোরেজ ফ্রি পাওয়া যায়, মাইক্রোসফট অফিসের অ্যাডভান্স মাইক্রো সুবিধা এতে কিন্তু নেই, এগুলো কিন্তু গুগল শিটে কিন্তু অসুবিধা, ঠিক আছে। এবার চলো পরবর্তী বিষয়ে, ঠিক আছে, পরবর্তী বিষয় কি, গুগল স্লাইডস, ওটা শিট ছিল, স্লাইড ছিল না, এটা স্লাইডস, ঠিক আছে, উদ্ভাবককে গুগলই, ঠিক আছে। আমি বলেছিলাম তোমরা কমেন্টে জানাবে যে গুগলকে আবিষ্কার করেছে, গুগলের উদ্ভাবককে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দেখো এর লক্ষ্য কি, অনলাইন ভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করাটা বললাম, তাই তো। চলো দেখে নিই গুগল স্লাইডসের বৈশিষ্ট্য, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো কি, বৈশিষ্ট্যগুলো হলো ক্লাউড ভিত্তিক প্রেজেন্টেশন টুল, সহযোগিতামূলক কাজের সুবিধা রয়েছে, স্লাইড স্ট্রিম ও টেমপ্লেট রয়েছে, ইমেজ ভিডিও অ্যানিমেশন সংযোজন করা যায়, গুগল ড্রাইভের মাধ্যমে সক্রিয় সংরক্ষণ হয়, গুগল ড্রাইভের সঙ্গে কিন্তু এটাকে অ্যাটাচ করা যায় আর কি, অফলাইন মোড সমর্থন করে, অনুমতি ব্যবস্থাপনা করা যায়, গুগল ডক্স ও শিটের সঙ্গে কিন্তু সংযুক্ত করা যায়, প্রেজেন্টেশন মোডে সরাসরি লাইভ কন্ট্রোল করা যায়, ভয়েস টাইপিং স্পিচ টু টেক্সট সুবিধা রয়েছে, ধরো বলছো লেখা হচ্ছে এরকম রয়েছে, করা যায়, রিয়েল টাইম মন্তব্য করা যায়, রিভিউ করা যায়, পাওয়ার পয়েন্ট ফাইল ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়, ঠিক আছে, এগুলো কিন্তু এর, ঠিক আছে, এর কী পড়ছে, এগুলো বৈশিষ্ট্য। এবার বৈশিষ্ট্যর মধ্য থেকে কিন্তু আমরা সুবিধা অসুবিধা বেছে নিতে পারি, তাই না? এবার দেখো সুবিধাগুলো কী কী, অনলাইন বিনামূল্যে ব্যবহার করা যায়, সহজ ইন্টারফেসের কারণে নতুন ব্যবহারকারীদের জন্য উপযোগী, সহযোগিতামূলক সম্পাদনার সুবিধা, পাওয়ার পয়েন্টের ফাইল ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়, অফলাইন মোড ব্যবহার করা যায়, গুগল ড্রাইভের মাধ্যমে স্বয়ংক্রিয় সংরক্ষণ হয়, মোবাইল ট্যাবলেট বা ডেস্কটপ থেকে কিন্তু ব্যবহার করা যায়, কোনো অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করা কোনো দরকারই পড়ে না, রিয়েল টাইম ফিডব্যাকের সুবিধা রয়েছে, লাইভ প্রেজেন্টেশন মোড রয়েছে, এগুলো সুবিধা, ভিডিও অ্যানিমেশন যুক্ত করার সুবিধা রয়েছে, সহজেই অন্যান্য গুগল যে টুলগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সংযুক্ত করা যায়, এগুলো কিন্তু আমরা গুগল স্লাইডের সুবিধাও জানলাম, কি গুগল স্লাইডস, ঠিক আছে। তারপর চলো এর কিছু অসুবিধা রয়েছে গুগল স্লাইডসের, পাওয়ার পয়েন্টের তুলনায় খুব কম ফিচার রয়েছে, কিছু জটিল অ্যানিমেশন সাপোর্ট করে না, ইন্টারনেট ছাড়া সম্পূর্ণরূপে কিন্তু ব্যবহার কার্যকরী হয় না, নতুন ব্যবহারকারীদের জন্য সীমিত কাস্টমাইজেশন রয়েছে, বড় প্রেজেন্টেশনের ফলে কি হয়, ধীর গতিতে হয়ে যায়, এটাও অসুবিধা। এর পাশাপাশি আরও কয়েক কিছু রয়েছে,
অফলাইন মোড সব ফিচার সাপোর্ট করে না, ডাটা অ্যানালাইসিসের জন্য সীমিত ফিচার রয়েছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু উন্নত ফিচার এখানে অনুপস্থিত রয়েছে। মানে মেন ব্যাপারটা কী বলতো, স্লাইডসের কাজটা হচ্ছে যেমন পাওয়ার পয়েন্টে আমরা কী করি, পিপিটি তৈরি করি কি না, ঠিক একই রকম গুগল স্লাইডসের দ্বারাও কিন্তু পিপিটি তৈরি করা যায়, কিন্তু যে পাওয়ার পয়েন্টে রয়েছে সেটা মাইক্রোসফটের, কিন্তু এটা রয়েছে গুগলের। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু একটা মানে অনেক উন্নত ফিচার রয়েছে, সেক্ষেত্রে গুগল স্লাইডসের কিন্তু তুলনায় কম রয়েছে একটু, মানে একবারে রয়েছে মানে নেই তেমনটা নয়। এর জন্য সুবিধা যেমন দেখলে তেমন কিছুটা অসুবিধাও আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে গুগল স্লাইডস ব্যাপারটা কি, মানে যেখানে আমরা পিপিটিতে পাওয়ার পয়েন্ট মানে পিপিটি তৈরি করছি পাওয়ার পয়েন্টে, মাইক্রোসফটের ওটা, এটা আবার গুগলে, ঠিক আছে। যাই হোক, দেখো অডিও এফেক্ট সংযোজন করা কঠিন, ধরো অডিও অ্যাড করছো, সেখানে যুক্ত করা কিন্তু একটা কঠিন একটা সমস্যা। তারপরে দেখো কম্পিউটার নির্দিষ্ট ফন্ট ব্যবহার করা কঠিন, ফন্ট মানে বুঝতে পেরেছো যে টাইপিংয়ের যে এগুলো আর কি, লেটারের কেমন হবে, ঠিক আছে, ফন্টটা বুঝতে পেরেছো। প্রেজেন্টেশন লোডিং টাইম বেশি হতে পারে, এগুলো কিন্তু অসুবিধা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।